প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভকামনা সবার জন্য। প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার গত বৃহস্পতিবার রাতে যে হামলা হলো, তা নিয়ে দেশে বিদেশে আলোচনা যেন থামছেই না। সারা বিশ্বের সবকটি দেশের প্রধান দৈনিকে, গণমাধ্যমে, সমাজ মাধ্যমে এই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে। দেশে তো হচ্ছেই, বিদেশেও হচ্ছে, সারা দুনিয়ায় হচ্ছে যে বাংলাদেশের প্রধান দুটো পত্রিকায়, প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুটো পত্রিকার উপর হামলা হয়েছে। পত্রিকা অফিসগুলোতে ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। তো এইটি আমাদের দেশ সম্পর্কে ভালো বার্তা দেয়নি আন্তর্জাতিকভাবে। খুবই বাজেভাবে চিত্রিত হয়েছে বিষয়টি, এবং এতে করে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে নানাভাবে। এবং আগে থেকেই বিভিন্ন মহল এই সরকারকে, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে মৌলবাদীদের সরকার বা জঙ্গিদের নিয়ন্ত্রিত সরকার বলে আখ্যা দেবার চেষ্টা করছে একটি মহল। তো তারা অনেকাংশে সফলও হয়েছে, কারণ গত 16 মাসে আনফর্চুনেটলি অনেকগুলো বাজে ইনসিডেন্ট আমাদের দেশে হয়ে গিয়েছে, যা আমরা চাইনি কিন্তু হয়ে গিয়েছে। আর এই সরকার ঠেকাতেও পারেনি, কারণ সরকারটি নানা কারণে দুর্বল। প্রিয় দর্শক, আমরা জানি নানা কারণে দুর্বল, কারণ এইসব বিষয়গুলো ঠেকাতে হলে কার্যকরভাবে সরকারকে কঠোর হতে হবে। আর কঠোর হওয়া মানে লোককে পিটুনি দিতে হবে, কিছু লোককে পিটুনি দিতে হবে, যেটি আগেও আমি এপিসোডে বলেছি। উল্টো করে ঝুলাতে হবে, ক্ষেত্র বিশেষে গুলি করতে হবে, আবার হতাহতের ঘটনা ঘটবে। তো এইসব না করেই কিন্তু এই সরকারের যথেষ্ট বদনাম হচ্ছে যে এই সরকার হাসিনা সরকারের মতো নাকি মানবাধিকার লঙ্ঘন করছে। এবং ইন্টারেস্টিংলি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পর্যন্ত অধ্যাপক ইউনূস সরকার আমলে অনেক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে চিৎকার করছে, যদিও সেইটি হাসিনা আমলে যা হয়েছে তার 1 মিলিয়নের 1 ভাগেরও না, 1 ভাগও না। প্রকৃত সত্য কিন্তু এরকম। আর মানবাধিকার লঙ্ঘিত হোক সেটি চাইও না, কম করে হলেও সেটিও হওয়া উচিত না, কিন্তু হয়নি সেরকম কিছু। বাট তারপরেও চিৎকার চেঁচামেচি, ফলে এই সরকার কাজ করতে পারছে না। এর বাইরেও পুলিশ বাহিনী ভঙ্গুর ছিল বহুদিন। এখনও যে তারা তাদের মনোবল রিগেইন করেছে পুরোপুরি আগের মতো এরকম না। আর পুলিশ বাহিনীতে আওয়ামী লেসপেন্সাররা, হাসিনার লেসপেন্সাররা কিন্তু এখনও আছে। পুলিশ বাহিনীতে আছে, সেনাবাহিনীতে আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছে, সচিবালয়ে আছে, সব জায়গায় তারা আছে। সো তারা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে না, এটাও সত্যি কথা। তো সব মিলিয়ে সরকারটি দুর্বলই থেকে গেছে দুর্ভাগ্যক্রমে। আর এমন একটি দুর্বল সরকারের পক্ষে এরকম মব নিয়ন্ত্রণ করা, বৃহস্পতিবারের রাত্রে আমরা যেটা দেখেছি, বেশ ভালো সংখ্যক লোকে সেখানে উপস্থিত ছিলেন এই ভাঙচুর জ্বালাও পোড়াওতে। এবং আমি নিশ্চিত করে বলতে পারি, ওখানকার অনেক লোক প্রথম আলো পত্রিকা কী করে ধরতে হয় তাও জানেন না। প্রথম আলো হেডলাইনটিকে উপরে থাকে না নিচে থাকে পড়বার সময়। আমি প্রথম আলো দিয়েই বললাম, ডেইলি স্টারে আর ঢুকলাম না। আমাদের মনে আছে হাসিনা আমলে ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নাম একবার একটি সরল স্বীকারোক্তি দিয়েছিলেন। 1/11-এর সময় মিলিটারি ইন্টেলিজেন্স প্রোভাইডেড একটি রিপোর্ট তারা আমলে নিয়েছিলেন ডেইলি স্টার, এবং সেটি সত্যাসত্য যাচাই না করে ডেইলি স্টারে ছাপা হয়েছিল। তাতে করে শেখ হাসিনা ঝামেলায় পড়েছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ সেখানে ছিল। তো পরবর্তীতে জানা গিয়েছে যে সেই রিপোর্টটি মেড আপ ছিল। শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আনা হয়েছিল, শেখ হাসিনা সেই সব অভিযোগে অভিযুক্ত ছিলেন না। যদিও পরবর্তীতে তিনি যখন সরকারে আসলেন, পরবর্তী 15-16 বছর তিনি তার চাইতেও সেই রিপোর্টে যা ছিল তার চাইতে অনেক ভয়াবহ অপরাধ সংগঠন করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন। সেইটির প্রেক্ষাপট এবং সময়কাল ভিন্ন। বাট ওই সময় যে রিপোর্টটি প্রণীত হয়েছিল গোয়েন্দা সংস্থার উদ্যোগে, আর যেটি ডেইলি স্টার ছাপিয়ে দিয়েছিল, এই বিষয়ে একটি সরল স্বীকারোক্তি পরবর্তীতে 1/11 উত্তর সময়ে মাহফুজ আনাম দিয়েছিলেন যে আমি যাচাই করে দেইনি, ফলে কিছু ঝামেলা হয়ে থাকতে পারে। এই সরল স্বীকারোক্তির কারণে মাহফুজ আনামের বিরুদ্ধে শত শত মামলা হয়েছিল সারা বাংলাদেশে। এবং সেই মামলাটি শুরু হয়েছিল উপজেলা থেকে। উপজেলার কোন ছাত্রলীগ কিংবা যুবলীগ নেতা, তাদের মনে কষ্ট হয়েছে। ধর্মীয় অনুভূতিতে যেমন মানুষের আঘাত লাগে উঠতে বসতে আজকাল, ঠিক একইভাবে তার মনে আঘাত লেগেছে, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে সেই রিপোর্ট ছাপা হয়েছিল প্রথম আলোতে। শেখ হাসিনা হেনস্থার শিকার হয়েছিলেন। তো কোনো উপজেলার ছাত্রলীগ বা যুবলীগ নেতার মনে কষ্ট হয়েছিল, হাসিনা অনুভূতিতে আঘাত লেগেছিল, সেই জন্য তিনি মামলা করেছিলেন। তার দেখা দেখি সারা বাংলাদেশে
সবগুলো আওয়ামী ইউনিট একসঙ্গে মামলা শুরু করেছে, মামলা দায়ের করা মাহফুজ আনাম এবং ডেইলি স্টারের বিরুদ্ধে। তো ইন্টারেস্টিংলি সেই উপজেলার ছাত্রলীগ কিংবা যুবলীগ জানেন কি না ডেইলি স্টার পত্রিকা ধরতে হয় কীভাবে পড়বার সময়, হেডলাইনটি কোন দিকে থাকে, উপরে কি নিচে, জানবার কথা না তাদের এগুলো। তো বাট তারা মামলা করেছে, তারা খুব বুঝতে পেরেছে ডেইলি স্টারে কী লেখা ছিল, খুব বুঝতে পেরেছে, আমলেও নিয়ে তারা মামলা করেছে। তো আমি বিশ্বাস করি সেদিন বৃহস্পতিবার রাত্রে আমার অনেকের মনে কষ্ট হতে পারে আমার এই বক্তব্য শুনে, কিন্তু এটি সত্যি কথা, এর চাইতে নিরেট সত্যি আর কিছু নেই। সেই রাতে যারা যারা সেখানে হামলা করতে গিয়েছিলেন অতি উৎসাহী হয়ে, যে প্রথম আলো আর ডেইলি স্টারকে আজকে জয় বাংলা করে দিব, কেন জয় বাংলা করেছেন তারা নিজেরাও জানেন না, বা চেষ্টা করেছিলেন জয় বাংলা করতে। যেটি বলছিলাম, অনেকে পড়তে পারেন না পত্রিকা দুটো ভালো করে, পড়লেও বোঝেন না। তো সেই শ্রেণীর লোকেরাই কিন্তু সেখানে ছিলেন। আর যারা এদেরকে উৎসাহিত করেন তারা ওই শ্রেণীতেই পড়ে, এর চাইতে ভালো শ্রেণীতে তাদেরকে বিবেচনা করবার কোনো সুযোগ নেই। যেই বয়ানই তারা তৈরি করুন না কেন, ডাজন্ট ম্যাটার। প্রথম আলো ডেইলি স্টার ভারতের তাবেদারি করে বয়ান তৈরি করে হাসিনার পক্ষে কথা বলেছে, এগুলো বাজে কথা। এই জন্য বাজে কথা বলছি, যদি হাসিনার পক্ষেই বয়ান তৈরি করতো তাহলে হাসিনা বলে কী করে প্রথম আলো এবং ডেইলি স্টার হাসিনার কোনো প্রোগ্রাম কাভার করবার সুযোগ পেল না। হাসিনা অলিখিতভাবে নিষিদ্ধ করে দিয়েছিল এই দুটো পত্রিকাকে। সংসদে দাঁড়িয়ে এই দুটো পত্রিকার বিরুদ্ধে হাসিনা বিষোদ্গার করেছিল, সরকারি বিজ্ঞাপন থেকে বঞ্চিত ছিল। এই বুঝি আওয়ামীদের পক্ষে বয়ান তৈরি করবার নমুনা? তাহলে যেই পত্রিকা দুটো নির্যাতিত ছিল 15-16 বছর হাসিনার আমলে, তারা হঠাৎ করে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি শুরু করলো? বিষয়টি এরকম না। বাট তাদের কিছু কিছু রিপোর্টিং নিয়ে আমারও আপত্তি আছে, আমারও কিছু ইস্যুস তাদের সঙ্গে আছে। বাট থাকলে আমার যদি যোগ্যতায় কুলায়, তারা যা লিখবে আমি তার একটি বিপরীত বয়ান তৈরি করব, আমার যোগ্যতায় কুলোতে হবে। আমার এই জায়গায় যদি শূন্য হয়, আমি যদি ইন্টেলেকচুয়ালি ব্যাংক্রাফ্ট হই, দেউলিয়া হই, মাথায় কিছু নেই, মগজে কিছু নেই, ছাই ছাড়া আর গোবর ছাড়া, তাহলে আমার পক্ষে সম্ভব না কোনো উল্টো বয়ান তৈরি করা। আমি যেটি পারবো, মাসল পাওয়ার শো করতে পারবো, ডেইলি স্টার প্রথম আলোর অফিসের সামনে গিয়ে একটা ঢিল মেরে আসতে পারবো। অযোগ্য লোকেরা এটাই করে, দুর্বল এবং অযোগ্যদের ওটি হাতিয়ার, হামলে পড়া কোনো কারণে। কারণ মগজ তো নেই, মগজ দিয়ে তো কিছু তারা দিতে পারবে না। তো এরকম মগজহীন লোকেরাই সেই রাতে সেই কাজ করেছে বলে বিশ্বাস করি। আর এতে করে বাংলাদেশ ছোট হয়েছে, ভয়াবহভাবে আমাদের দেশের ইমেজ নষ্ট হয়েছে আন্তর্জাতিকভাবে। কোনোর ব্যাংকরা অবশ্যই এসব বুঝবে না। আন্তর্জাতিক ইমেজ বলতে কিছু আছে কিনা, সেটি কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে নষ্ট হয়, কিভাবে হ্রাস পায়, সেগুলো তাদের বুঝবার কথা না। কেউ তাদের উস্কানি দিয়েছে, তাদের কাছে মনে হয়েছে ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুন দেওয়া আর হজ করা একই রকম। নির্বোধেরা এইভাবেই ভাবে বিষয়টি। সেই প্রমাণ সেই রাতে তারা দিয়েছে। তো শুধু পত্রিকা অফিস না, বাংলাদেশে নাম করা প্রেস্টিজাস কতগুলো সাংস্কৃতিক সংস্থা, এগুলো নিয়েও এখন কথা হবে যে তারা আওয়ামী বয়ান তৈরি করে, রবীন্দ্রসঙ্গীত চর্চা করে। তারা এখন থেকে করছে না, সেটি দশক ধরে করছে। এবং সারা ঢাকার বহু পরিবারের ছেলেমেয়েরা সেখানে ভর্তি হয়ে সঙ্গীত, সাহিত্য, সংস্কৃতি চর্চা করছে। ছায়ানট এবং উদীচীর কথা বলছি। হ্যাঁ, কারো এদের বিরুদ্ধে আপত্তি থাকতে পারে, সেটি অন্যভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু তাদের অফিস ভেঙে উদীচীতে ছায়ানটে ঢুকে হারমোনিয়াম মাথার উপর নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলতে হবে, এটি কোনো পৌরুষ না, এটি কোনো বীরত্বের কাজ না, এটি খুবই নিম্ন শ্রেণীর কাজ। এটি নিন্দা করবার ভাষা জানা নেই। আমি জানি অনেকের খুব কষ্ট হচ্ছে, আমাকে ঘুষি মারতে ইচ্ছে করছে স্ক্রিন ভেঙে, কারণ আমি আওয়ামী বয়ান উৎপাদন করছি। অ্যাবসলিউটলি নট। হাসিনাকে আমি পিশাচ মনে করি। হাসিনা একটা মনস্টার, আর আওয়ামী লীগ একটা মাফিয়া সংগঠন। সো আমার আওয়ামী বয়ান তৈরি করবার কোনো প্রয়োজন নেই। বাট আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, সংবাদ প্রচারের স্বাধীনতায় বিশ্বাস করি, সেই জন্যই কথাগুলো বলছি। এবং সেগুলোর সঙ্গে আমাদের দেশের ইমেজ জড়িত। সুপ্রিয় দর্শক, মূল কথা আসি এখন। তো আজ ঢাকার সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে একটি অনুষ্ঠান হয়েছিল, এবং সেই অনুষ্ঠানটি আয়োজন করেছিল সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশের সংবাদপত্রের মালিকদের অ্যাসোসিয়েশন বা সমিতি এবং সম্পাদকদের পরিষদ। তারা মিলে একটি যৌথ প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে। ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলা বিরোধী একটি প্রতিবাদ সভা। তো সেখানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম।
তো নাহিদ ইসলাম সেখানে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। আসলে মূলত সেইটি নিয়ে আমি কথা বলতে চাইছিলাম, বাট বৃহস্পতিবারের ঘটনা আমি এখনও ক্ষুব্ধ, মর্মাহত, লজ্জিত। আমারও নাক কান কাটা গেছে। দেশের বাইরে যাতায়াত করেছি, আর করবো হয়তো ভবিষ্যতে, তখনও কান কাটা যাবে, আবার যাবে নতুন করে, যেখানেই যাব কান কাটা যাবে। এইসব কারণে আমি ক্ষুব্ধ। তো আমার সেই ক্ষোভ কিছুটা আপনারা দেখতে পেয়েছেন, আমি প্রকাশ করেছি। এবং আমি বিশ্বাস করি আমি কোনো অন্যায় করিনি। আমি আমার এই বয়ান বদলাবো না, আন্ডার নো সার্কামস্টেন্সেস। কারো ভয়ে না, কাউকে ভয় পাবার কারণ নেই। যতক্ষণ আপনি সৎ থাকবেন, নিজের কাছে অনেস্ট থাকবেন, কারো পক্ষে কাজ না করবেন, কারো এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা না করবেন, কারো অ্যাসাইনমেন্টে না থাকবেন, আপনার হারাবার কিচ্ছু নেই। সবার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। তো সেখানে আমাদের নাহিদ ইসলাম একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনিও নিন্দা করেছেন এবং তিনি বলেছেন যে জুলাই যুদ্ধের নাম নিয়ে আমাদের স্লোগান ব্যবহার করে, অর্থাৎ জুলাই যোদ্ধারা যেসব স্লোগান ব্যবহার করেছিলেন সেই সব স্লোগান ব্যবহার করে প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলা হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে লজ্জিত হয়েছেন, দলীয়ভাবে প্রতিবাদ করেছেন, প্রতিরোধ গড়ে তোলবার আহ্বান জানিয়েছেন এবং সাংস্কৃতিক সংস্থাগুলোর উপর হামলারও তিনি নিন্দা করেছেন। সব রাজনৈতিক দল আসলে করেছে। সো কেউ যদি আমাকে ভিকটিম বানাবার চেষ্টা করে ব্যক্তিগতভাবে, যে এনামুল কবির একজন মানুষ, একজন ইন্ডিভিজুয়াল, তাকে আওয়ামী দালাল, ন্যারেটিভ তৈরিকারী, অনেকে এরকম বলছেন কমেন্টে আমাকে, প্লিজ করবেন না, এটা কোনো লাভ নেই। আই ডোন্ট গিভ আ ড্যাম, আমি একদমই কেয়ার করি না, সো কোনো লাভ নেই। হাদি যেমনি কেয়ার করেনি, আমিও করি না, কারণ আমি জানি আমি সত্য ভাষণ দিচ্ছি, আমি সত্য কথা বলছি। তো নাহিদ ইসলাম তার সব বক্তব্যের ভিড়ে বিস্ফোরক যে মন্তব্যটি করলেন সেটি হলো সরকারের একটি অংশ এই প্রথম আলো ডেইলি স্টার কিংবা সাংস্কৃতিক সংস্থাগুলোর উপর আক্রমণ হয়েছে, যে হামলা হয়েছে, সেটির সঙ্গে তারা জড়িত, তাদের সংশ্লিষ্টতা আছে। এইটি নাহিদ ইসলামের মতো লোকের মুখ থেকে আসা একটি গুরুতর বিষয়, ভয়ানক অভিযোগ এটি এই সরকারের বিরুদ্ধে। অন্য কেউ বললে সেটি ঠিক ছিল, কারণ নাহিদ ইসলাম এই সরকারের অংশ ছিলেন অল্প কয়েকদিন আগে, খুব কয়েক মাস আগে আসলে। তো তিনি এই সরকারের দায়িত্বশীল জায়গায় ছিলেন, উপদেষ্টা ছিলেন। এই সরকারের ভিতর বাহির সব কিছুই তার জানা আছে। তো তিনি যখন সরকারে থাকলেন না, এনসিপি গঠন করে এনসিপিতে ফিরে আসলেন, তখন কেন তিনি সরকারের ভিতরে কারা কারা আছে, কারা কারা কলকাঠি নাড়ছে, তাদের মুখোশ কেন উন্মোচন করে দিলেন না? এই প্রশ্নটি আমি নাহিদ ইসলামের কাছে রাখছি, বিনীত প্রশ্নটি নাহিদ ইসলামের কাছে, এনসিপির অন্যান্য ভাই বোনের কাছে, তরুণ নেতৃবৃন্দের কাছে, এবং আমাকে যারা দেখছেন এবং শুনছেন তাদের কাছে। নাহিদ ইসলাম তো সরকারের ভিতরের অনেক কিছুই জানতে পেরেছিলেন, যে কোন কাজটি সঠিক হচ্ছে, কোন কাজটি হচ্ছে না, কোন আওয়ামীরা এখনও সেখানে টিকে আছে সচিবালয় থেকে শুরু করে সব জায়গায়, কাকে কাকে অপসারণ করা দরকার, কারা কারা সরকারের বিরুদ্ধে কলকাঠি নাড়ছে কিংবা দেশের স্বার্থ বিরোধী কাজে রত আছে, নিয়োজিত আছে। এই সত্যগুলো নাহিদ ইসলাম কেন প্রকাশ করলেন না? করা দরকার ছিল। আচ্ছা, তো এই যে তিনি অভিযোগ করলেন যে সরকারের একটি অংশ সংশ্লিষ্ট এর সঙ্গে, এটির কনসিকুয়েন্স ভয়াবহ। কারণ দেশে বিদেশে তাকে কোট করে এখন এই কথা ছড়িয়ে পড়বে যে সরকারের অংশ, সরকারের সাবেক তথ্য উপদেষ্টা, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে এই সরকার এই ডেইলি স্টার এবং প্রথম আলোর হামলার সঙ্গে যুক্ত। তিনি বলেছেন সরকারের একটি অংশ, একই কথা, সরকার। তো এটি একটি ভয়ঙ্কর ভয়াবহ অভিযোগ। তো আমি তাকে অনুরোধ করব, এরকম অভিযোগ রাখলে কোনো লাভ হবে না। তার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে, না হলে তো তিনি এমন কথা বলতেন না। এমন একটি মন্তব্য করবার জন্যে বুক ভরার সাহস লাগে, আর লাগে এভিডেন্স, এবং সেই এভিডেন্স হতে হবে সাবস্ট্যান্সিয়েটেড, প্রমাণ করা যায়, প্রকাশ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ট্যানজিবল হতে হবে। তো জাস্ট মুখে একটি অভিযোগ করে দিলাম কোথাও, যেটিকে আমরা পলিটিক্যাল ডেমাগগারি বলি। তো এরকম পলিটিক্যাল ডেমাগগ কিন্তু আমাদের দেশে অভাব নেই। নাহিদ ইসলামকে আমি সেই পর্যায়ে ফেলি না। তাই তিনি যখন এমন কথা বলেন, নিশ্চয়ই তিনি দায়িত্ব নিয়ে বলেছেন। আর এই সরকারের বিরুদ্ধে এই অভিযোগগুলো জোরালোভাবে যখন দাঁড়িয়ে যাবে, আরও দুর্বল হবে এই সরকার। আর এমন একটি দুর্বল সরকার কি নির্বাচন দিতে পারবে? সঠিকভাবে নির্বাচন দিয়ে এক্সিট নিতে পারবে? এটি কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে, এই আশঙ্কা। তাই নাহিদ ইসলামকে বলবো, যদি সম্ভব হয় এনসিপির পক্ষ থেকে আমাদের খোলাখুলি জানাবেন। আমাদের এই দেশের ছাত্র জনতা, ভোটার, আমরা যারাই আছি, নাগরিক, আমাদের জানাবেন আপনার সূত্র কী,
কোন সূত্রে আপনি এমন সিদ্ধান্তে এসেছেন যে সরকারের একটি অংশ ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার হামলার সঙ্গে সংশ্লিষ্ট? এটি জানানো কিন্তু আপনার দায়িত্ব হয়ে গেছে। আর না হলে আপনার এই বক্তব্য খুবই খেলো মনে হবে অনেকের কাছে, এবং মনে হবে আপনি দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দেন, এবং ভবিষ্যতে আপনার বক্তব্য সিরিয়াসলি নেবার কোনো কারণ থাকবে না। সো এই আহ্বান রেখেই এপিসোড শেষ করছি প্রিয় দর্শক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।